নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। শুরু করছি আজকে টি ব্রেক। আর অবশ্যই নজর রাখতে হচ্ছে সোনারপুরের দিকে। একদমই তাই। খবরের শিরোনামে এখন সোনারপুর, আর সেই সোনারপুরে একেবারে খেপেছে জনতা। পালাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবি লাগাতার আপনাদের সামনে দেখিয়েছি। ইতিমধ্যেই সোনারপুরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে চোর চোর স্লোগান, ইতিমধ্যেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ ভীষণ গুরুত্বপূর্ণ যে রাজ্য সরকার কিন্তু দেখিয়ে দিল যে জনরোষ থেকে কিভাবে উদ্ধার করে নিয়ে যেতে হয় নেতাদের। এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনরোষের মুখে পড়েছিলেন, সেই জনরোষ থেকে একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বের করে নিয়ে যাওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যাকে কোনো রকম ভাবে তাকে ক্ষতির মুখে পড়তে না হয়। একেবারে ফুল প্রোটেকশন দিয়ে বের করে নিয়ে যাওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদম পরপর আপনাদের সেই ছবি দেখাচ্ছিলাম, যখন কিছুক্ষণ আগে যেভাবে যে পরিস্থিতির মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হয়েছিল। তাকে প্রথমে পৌঁছাতেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, ইট মারা হয়, এমনকি তার জামা ছিঁড়ে ফেলা হয়। তারপরেই তিনি তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছেছিলেন। এখন কিভাবে তিনি সেখান থেকে উদ্ধার হবেন, কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, তার নিরাপত্তারক্ষীরা তো হিমশিম খান সেখান থেকে তাকে উদ্ধার করতে। এখন অক্ষত অবস্থায় তাকে তো ফিরতে হবে। উদ্ধারকারীরা বা নিরাপত্তারক্ষীরা যারা ছিলেন তার সঙ্গে, তারাও এক প্রকার হাঁপিয়ে গিয়েছিলেন। এখন এই সরকার অর্থাৎ যে কাজটা এই মুহূর্তে করে দেখালো, যে কিভাবে জনরোষ থেকে নেতাকে একেবারে অক্ষত অবস্থায় উদ্ধার করে আনা যায়, সেন্ট্রাল ফোর্স নামিয়ে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে আনা হচ্ছে, যে ছবিটা আমরা গত 15 বছরের সরকারের আমলে দেখতে পাইনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অবশ্যই আপনি বাড়িতে বসে দেখুন যে কাজটা আপনি করতে পারেননি, এখন বর্তমানে সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার করে দেখাচ্ছে। জনরোষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেই উদ্ধার করে আনা হচ্ছে। একেবারে সেই ছবি দেখতে পাচ্ছি আমরা, যে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দল এই তৃণমূল কংগ্রেস এবং সেই বিরোধী দলের এক নেতাকে কিভাবে এই জনরোষ থেকে বার করে নিয়ে আসতে হয় তা দেখে শিখুন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়িতে বসে টিভি তো দেখছেন নিশ্চয়ই, যে কিভাবে বিপদের মধ্যে গিয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিভাবে এই 15 বছরের জনরোষ একেবারে ঝরে পড়ছে তাকে দেখে। সেই জনরোষ থেকে কিভাবে ফুললি প্রটেক্টেড অবস্থায় একজন নেতাকে বার করে আনতে হয়, সেই রাস্তা দেখিয়ে দিলেন, সেই কাজ করে দেখালেন শুভেন্দু অধিকারীর এই সরকার। একদম। আমি এখান থেকে কথা বলবো, আমাদের সঙ্গে প্রতিনিধি জাহেদ মিস্ত্রি রয়েছে। জাহেদ, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে একেবারে পুলিশ কেন্দ্রীয় বাহিনী প্রোটেকশন দিয়ে বের করে আনা হচ্ছে, কি পরিস্থিতি? জাহেদ, এই মুহূর্তে একেবারে পুলিশ কেন্দ্রীয় বাহিনী প্রোটেকশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করা হচ্ছে, কি পরিস্থিতি জাহেদ? বেশ জাহেদ, পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে উদ্ধার করা হচ্ছে। দেখতে পাচ্ছি পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন, একেবারে তাকে ভিড়ে ধরে বের করে আনা হচ্ছে। কারণ যে কিছুক্ষণ আগে তো দেখছিলাম আমরা, কেউ জামা ধরে টানছে, কেউ ডিম ছুঁড়ে মারছে না। অর্থাৎ আমরা দেখেছি, মনে পড়বে যখন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, ঠিক একই পরিস্থিতি যখন বিরোধী দলের নেতাদের সাথে হতো, বলা হতো জনরোষ। একদম মানুষের সঙ্গে যেভাবে তারা ব্যবহার করেছেন, তার প্রতিফলন আজকে তারা পাচ্ছেন। আজ কি বলবেন? একদমই তাই। আর সেই জনরোষের মধ্যে থেকে কি করে নিজের রাজ্যের নেতাদেরকে সুরক্ষিত বার করে আনা যায়, তা নিজের দলের নেতা হোক বা বিরোধী দল, তা দেখে শেখা উচিত প্রাক্তন মুখ্যমন্ত্রী। তখন কিন্তু আমরা দেখতাম, মানে বলা হতো পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, পুলিশ দেখতে পাওয়া যেত না। কিন্তু এখন বর্তমানে বিজেপির সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুলিশ বা এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স কিভাবে জনতার রোষের মুখে একজন নেতা তিনি যদি পড়েন,
একজন জনপ্রতিনিধি যদি পড়েন কিভাবে তাকে উদ্ধার করতে হয় সেই কাজটা করে দেখালো, যেটা গত 15 বছরের সরকার করে দেখাতে পারেনি। একদমই তাই, সেই ছবি আমরা দেখছি। অর্থাৎ সমজিৎ, খুব স্পষ্ট যে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়ার পর কিভাবে পরিস্থিতি বদলাতে পারে সেই ছবি কিন্তু এই মুহূর্তে স্পষ্ট। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, সোনারপুর স্বাগত জানালো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু ডিম ছুঁড়ে ইট ছুঁড়ে, আর সেই প্রবল জনরোষের মুখে গিয়ে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে ছবি আমরা দেখলাম যে একেবারে এত দিনের এত বছরের এই 32-33 কনভয়ের নিরাপত্তা সরে যাওয়ার পর মা মাটি মানুষের সেনাপতি যখন গিয়ে মাটিতে নামলেন, মানুষের কাছে গেলেন, তার কি দশা হলো? দেখো সঞ্চারী এবং সৌম, তোমরা অনুষ্ঠান করছো খুব স্বাভাবিকভাবেই এটাই হওয়ার ছিল, যদিও এটা অত্যন্ত অপ্রত্যাশিত এবং আইনি অবশ্যই বৈধতা নেই, এবং আমরাও অবশ্যই এই ঘটনার সঙ্গে কখনোই খুব যে উৎসাহী তা নয়। কিন্তু দেখো, মাটি ছুঁয়ে রাজনীতি না করলে এই পরিস্থিতি বা এই পরিণতি কিন্তু হয়। এই যে ত্রিস্তরীয় নিরাপত্তা, চতুস্তরীয় নিরাপত্তা, মানে মনে হতো যেন আমেরিকান প্রেসিডেন্ট আসবেন, অভিষেক যদি কোনো জায়গায় তার জনসভা থাকতো বা তার যদি মুভমেন্ট হতো, সেরকম ধরনের নিরাপত্তা ছিল। মাটি ছুঁয়ে রাজনীতি মমতা ব্যানার্জি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেননি। তার ফলশ্রুতি হচ্ছে এটা, আজকে পরাজয়ের 26তম দিন, 26তম দিনে যে পরিস্থিতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি হলো, একজন সাংসদ, একজন জেলা একটি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ঘরে বাইরে উভয় দিকে চাপে। মানুষের রোষ তো তুমি দেখতে পাচ্ছ, যেভাবে যে পাবলিক ডোমেনে সাধারণ মানুষ, মহিলারা হয়তো বা তাদের মধ্যে অনেকে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, সরকারি পরিষেবা পেতেন, কিন্তু তৎসত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাঁজোয়ারি রাজনীতি, এই রাজনীতির কেমিস্ট্রিটা অনেকে মানতে পারেননি। কিন্তু পাশাপাশি দেখো, যখন মমতা বন্দ্যোপাধ্যায় শাসক ছিলেন, শুভেন্দু অধিকারী তো উত্তরবঙ্গে যখন বন্যা হয়েছিল পরিস্থিতি, তখন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে মার খেয়েছিলেন, তার গাড়িতে চাপড়ানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ইতিবাচক ভূমিকা নিতে পেরেছিলেন, নিয়েছিলেন? তোমাদের জানা আছে? তোমাদের যে প্রফেশনাল কেরিয়ারে কখনো দেখেছো যে বিরোধী নেতা মার খাচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়েছেন? এটা বিরল নজির সৃষ্টি করবে যদি এই ধরনের ঘটনা কেউ দেখতে পায়। সেখানে কিন্তু আজকে এই বর্তমান রাজ্য সরকার, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে টিভিতে, ইভেন এখনও দেখতে পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে, তিনি আটকা পড়েছিলেন সোনারপুরে, তাকে সেখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করলো সরকার। এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে ডেমোক্রেসি। আমি দেখছিলাম আজকে চড়থাপ্পড় খাওয়ার পর, ডিম ছোড়া গায়ের লাগার পর জামা কাপড় খানিকটা পর্যুদস্ত হয়ে অভিষেক বলার চেষ্টা করছিলেন, এটা কি গণতন্ত্র? এটা কি গণতন্ত্র? একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখা উচিত নিজেকে, যে গণতন্ত্র কাকে বলে। এটা গণতন্ত্রের পাবলিক ডোমেনে জনরোষ আমি যা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত আমরা হয়তো পুলিশের তদন্ত করবে, যদি কোনো নির্দিষ্ট এফআইআর হয় তার ভিত্তিতে তদন্ত করে দেখবে যে কারণটা কি। এটা কি কোনো প্ল্যান্ড অ্যাটাক, নাকি মানুষের একটা স্বতঃস্ফূর্ত একটা রাগের বহিঃপ্রকাশ? যদি মানুষের স্বতঃস্ফূর্ত রাগের বহিঃপ্রকাশ হয়, তাহলে খুব স্বাভাবিক ঘটনাটা। আইনিভাবে এটা বৈধতা নেই, আমরাও মানবিকভাবে নিশ্চিতভাবে মনে করি না যে কোনো বিরোধী দলের নেতা মার খাবে। কিন্তু সঞ্চারী, তুমি জানো যে এর আগে কংগ্রেস 77 সাল পর্যন্ত শাসন করেছে, 77 থেকে 2011 সাল পর্যন্ত বামেদের শাসন ছিল, 2011 সাল থেকে 2026 সালের 4 মে পর্যন্ত তৃণমূলের শাসন ছিল। অন্য রাজনৈতিক দলগুলোকে, তৃণমূল বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলোকে কখনোই এই ধরনের বিপর্যয়ের সামনে পড়তে হয়নি। আজও যদি তুমি দেখো, তাহলে মানুষের দ্বারা নির্বাচিত 80 জন বিধায়ক, 29 জন সাংসদ, একাধিক জায়গায় কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, পুরপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, এত বিপুল সংখ্যক সদস্য থাকা সত্ত্বেও একটা দল তাসের ঘরের মতো ভাঙছে, এর থেকে বড় বিপর্যয় কি হতে পারে সঞ্চারী? এবং মাথায় রাখতে হবে যে 2020 সালে, তোমার মাথায় থাকবে, এই ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সির মধ্যে যেখানে আজকে অভিষেক অ্যাটাক হয়েছেন, সোনারপুর দক্ষিণ 24 পরগনা এলাকায়, এখানেই বিজেপির তখন সেই সময়কার সর্বভারতীয় সভাপতি, পার্টি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডাকে শিরাকোল বলে একটি জায়গায় অ্যাটাক করা হয়েছিল। কারা করেছিল? এই জাহাঙ্গীর বাহিনী করেছিল। এবং সেই সময় মনে রাখতে হবে, সঞ্চের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এতে আমরা কি করব? এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত জনরোষ। আই রিপিট এগেইন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন যে এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত জনরোষ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হাড্ডা গাড্ডা নাড্ডা চাড্ডা খাড্ডা, মনে আছে?
আজকে তারই হচ্ছে বহিঃপ্রকাশ, যেটা দেখতে পাওয়া যাচ্ছে স্ক্রিনে। এটা অপ্রত্যাশিত হলেও হয়তো এটাই কাঙ্ক্ষিত ছিল, কারণ মানুষ যেভাবে রেগেছিলেন তার বহিঃপ্রকাশ হয়েছে। যদিও আমরা একে সমর্থন করি না, আইনতভাবে এর বৈধতা নেই, মানুষ আইন হাতে তুলে নেবেন এটা কখনোই উচিত নয়। আইনের মাধ্যমে যদি তার এগেনস্টে, তুমি জানো যে তার বাড়িতে সিআইডি গেছে, সিবিআইয়ের আধিকারিকরা বারবার করে তাকে ডেকেছে, ইডি তাকে ডেকেছে বিভিন্ন ঘটনায়, তাতে তিনি শাস্তি পেলে পান, কিন্তু মানুষ এর আইন কখনোই হাতে তুলে নেওয়া উচিত নয়। একেবারে একেবারে আমরা একদমই তাই দেবাশিস, আমরা দেখলাম মানে লাগাতার আমরা নজর রেখেছিলাম এই গোটা ঘটনার দিকে, যে যেখানে যখন সাধারণ মানুষের কাছে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামলেন, একেবারে কামালগাছির মোড় থেকে যখন তাদের জনরোষ শুরু হলো এবং শেষমেশ তিনি তার গাড়ি থেকে নেমে একটি দুচাকায় অর্থাৎ একটি বাইকে করে আসছিলেন এবং সেই সময় একেবারে অ্যাটাক করা হলো। শেষমেশ টুপি পরে মানে হেলমেট পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো রকমভাবে কর্ডন করে নিয়ে যাওয়া হচ্ছে, মানে তখনও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তারপর তো আমরা দেখলাম একেবারে কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী, পুলিশ গিয়ে পৌঁছলো। অর্থাৎ 15 বছর ধরে যে চিত্র আমরা দেখতে পাইনি, 15 বছর ধরে যে চিত্র বিরল ছিল রাজ্যে, যে বিরোধী দলের কোনো নেতা তারা প্রোটেকশন পাবে, আজকে সেই ছবি একেবারে বদলে গেল। একদম। আর এখান থেকেই যখন ওই তৃণমূল কর্মীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছান, পরবর্তীতে সেখানকার জনরোষের ছবিটা আমাদের প্রতিনিধি জাহিদ মিস্ত্রি তুলে ধরেন। ঠিক কি ছিল একবার দেখাই আপনাদের। যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। এই যে এখানে সেই বাড়ির পাশে, সেখানে প্রচুর পরিমাণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে এসছেন। সে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে সেখানে পুরো এলাকা ফাঁকা করার ব্যবস্থা চলছে। একেবারে যে সঞ্জীব, যে নিহত ব্যক্তি, যার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন, এই বাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি ভিতরে রয়েছেন এবং চারিদিকে প্রচুর পরিমাণে এখানকার যে গ্রামবাসী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ তারা ভিড় করে রয়েছেন। সেই চিত্রটা এখানে প্রচুর পরিমাণে এই মুহূর্তে তাকে বের করে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ, প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, যেমন রাজ্য পুলিশ রয়েছেন, সোনারপুর থানার পুলিশ রয়েছেন, তেমন কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছেন এবং সেই চিত্র সরাসরি আমি কিন্তু দেখাচ্ছি। একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এই যে এলাকা আছে সেই এলাকা পরিষ্কার করার কাজ চলছেন এবং প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে। যে কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য, তাকে কিন্তু এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী এসছে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা গ্রামবাসীদেরকে বের করার চেষ্টা করছেন। একদিকে রাজ্য পুলিশ থেকে আরম্ভ করে, সোনারপুর থানার পুলিশ থেকে আরম্ভ করে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জওয়ান তারা কিন্তু পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং এখানে যে সমস্ত গ্রামবাসীরা আছে তাদেরকে ফাঁকা করার চেষ্টা করছে এই মুহূর্তে এবং সেই ছবি সরাসরি দেখাচ্ছি। একেবারে সেই ছবি সরাসরি আপনারা সিএনএর পর্দায় দেখছেন যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছে, তারা কিন্তু ফাঁকা করার চেষ্টা করছে। কিন্তু গ্রামবাসীরা তারা কি বলছেন, তারা কি বলছেন, দিদি কি বলছেন? দিদি আপনি কি বলছেন? ওই অভিষেক ব্যানার্জিকে বের করে দিন আমাদের সামনে। আজকে অভয়ের বিচার পাইনি, এত বছর ধরে, এতদিন ধরে তার মা কাঁদছে। আজকে কি করেছিল এই ছেলেটা, কি করেছে তার জন্য এখানে আসতে হয়েছে? সেই মেয়েটা কি ভুল ছিল? সেই মেয়েটা এইভাবে অত্যাচার হয়ে মারা গেছে, সেখানে যায়নি তো অভিষেক ব্যানার্জি। আজকে এখানে এসছে এই লোকটার জন্য, এসে যে এখানে লোকের ভালো করে দিন করেনি, সবার জন্য সবাইকে উনি ডিস্টার্ব করতো, সারাক্ষণ ডিস্টার্ব করতো। আর আমরা তো দিদি, আমরা এইভাবে পেয়েছি, আমরা কমারিনি, আমরা এখানেই রয়েছি, আমরা এই বাড়ি এখানেই রয়েছি। আমাদের দাবি, আমাদের যেমন ওই সঞ্জুকে নিয়ে যেমন বলছে যে বিজেপির থেকে হয়েছে, কোনো বিজেপির থেকে হয়নি। ও এতদিন যা অত্যাচার করেছে, কার হাতে মরেছে আমরা নিজেরাও জানি না, পরিষ্কার কথা। যদি ভোট পরবর্তী হিংসা অনেকেই মরে যায়, সঞ্জু এমন কোনসা মহাভারতের মহারথী যে সঞ্জুর জন্য স্বয়ং অভিষেক ব্যানার্জি দৌড়ে এসছেন। তাহলে এতদিন কোথায় ছিলেন? অভয়ের মা যখন কান্নাকাটি করছিল কোথায় ছিলেন? আমরা যখন এত কষ্ট করেছি সারা জীবন ধরে কোথায় ছিলেন? রাস্তাঘাটের উন্নতি নিয়ে কোথায় ছিলেন? কোথায় ছিলেন অভিষেক ব্যানার্জি? সঞ্জুকে কে সঞ্জুকে আমি এইটুকুনি বেলা থেকে দেখেছি, একসাথে পড়াশোনা করেছি। কোনসা মহাভারতের মহারথী যে অভিষেক ব্যানার্জি দৌড়ে এসছেন? কেন আপনারা বাড়ি ঘিরে রয়েছেন? আমরা ঘিরে রয়েছে অভিষেক ব্যানার্জিকে একটু আমাদের কাছে ছেড়ে দিন, আর কিছু না। ওনার গায়ে হাতে নোংরা জলটা একটু পালিশ করে দেবো। আমি নিজে একজন এসএসসি প্রার্থী, আমার চাকরি চলে গেছে শুধু এই অভিষেক ব্যানার্জির দুর্নীতির জন্য। আমরা তো সব শিক্ষিত ছেলে মেয়েরা, আমরা কেন এর থেকে বঞ্চিত হবো বলতে পারেন? একেবারে দেখো সঞ্জু কর্মকারের যে বাড়ি, সেই বাড়ি কিন্তু এই যে সঞ্জু কর্মকারের বাড়ি, যে অ্যালবেস্টার দেওয়া বাড়ি, সেই সঞ্জু কর্মকারের বাড়ি এবং সেই সঞ্জু কর্মকারের বাড়ি এই মুহূর্তে সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী। আর কি জানাবো? উনি তো চোর, কয়লা চোর, গরু চোর, বালি চোর, বালি চোর, চুরি করেছে। ওকে আর এর বেশি অপরাধ জানার কোনো প্রয়োজন নেই। আর কি জানাবো? উনি তো চোর, কয়লা চোর, গরু চোর, বালি চোর, বালি চোর,
করেছে, ওকে আর এর বেশি অপরাধ জানার কোনো প্রয়োজন আমরা সন্তানের কাছে আমরা মরবো। অবশ্যই এই ছবির দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমার ফিল্ম বিরতির পর যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক প্রকার জনরোষের মুখে যে পড়লেন এবং তারপর সেখান থেকে তাকে উদ্ধার করে আনা পুলিশ, সেন্ট্রাল ফোর্স নামিয়ে তাকে উদ্ধার করে আনা হচ্ছে। বিজেপি যেভাবে রাজধর্ম পালন করছে, যেটা গত 15 বছরের আমলে আমরা দেখতে পাইনি। এখান থেকে আলোচনায় আসবো। এই মুহূর্তে আমার সঙ্গে সহকর্মী দেবাশিস চক্রবর্তী রয়েছে নিউজ রুম থেকে। দেবাশিস, এই রাজধর্ম পালনটাই আমরা গত 15 বছর সরকারের আমলে দেখতে পাইনি। সেটা তো পাইনি সৌম্য, কারণ 2021 সালের নির্বাচন পরবর্তী যে হিংসা, তোমার কি মনে হয় যে রাজ্য প্রশাসন চাইলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারতো না? রাজ্য পুলিশ গিয়ে সেটাকে কন্ট্রোল করতে পারতো না? দিনের পর দিন বিজেপির লোকেরা অভিযোগ করে এসছে যে তারা যখন এই নির্বাচনী পরবর্তী হিংসা হচ্ছে, তারা পুলিশের কাছে গেছে, পুলিশ সে কোনো ভূমিকাই নেয়নি। এবং পুলিশকে কি করা হয়েছে যে পুলিশ যদি পুলিশের কাছে তার এফআইআর লজ করতে যায়, পুলিশ এফআইআর নেয়নি। এবার তোমার কি মনে হয় এর জন্য পুলিশ নিজে স্বতঃপ্রণোদিতভাবে কাজটা করেছে? কখনোই নয়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজশক্তি যে ধর্ম সেটা তিনি পালন করেননি, তার প্রমাণ হচ্ছে পুলিশের প্রায় কার্যত নিষ্ক্রিয় হয়ে থাকা। এবং তার পরবর্তী বিভিন্ন সময় আমরা দেখেছি পুলিশ তার ভূমিকা নেয়নি, এফআইআর নেয়নি, অনুমতি দেয়নি। আজকে ওনারা ডেমোক্রেসির কথা বলছেন, ডেমোক্রেসি ডমিনেটেড সে কথা বলছেন, তার কোনো মানে হয় না। তার প্রমাণ হচ্ছে আজকে আমরা দেখতে পেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর যখন আক্রমণ চালালো ক্ষিপ্ত জনতা, সাধারণ মানুষ, অনেকে বলছেন এসএসসির চাকরি চুরিতে উনি অভিযুক্ত। বর্তমান সরকারের এই এর পূর্বতন সরকারের যে অবস্থা তার জন্য তিনি দায়ী, দলের পতন তার জন্য তিনি দায়ী, চোর জোচ্চুরি ছেঁচড়ামো তোলাবাজি সব কারণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। কাজে কোনো একজন মানুষ যখন পিন পয়েন্ট প্রিসিশনে চলে আসেন, তখন কিন্তু তার ঘরে বাইরে উভয় পক্ষে চাপ হয়। আমি জানি না ঘরের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি হচ্ছে, কিন্তু বাইরের যেটা জনরোষ, আজকে রেজাল্ট বেরোনোর অর্থাৎ পর্যুদস্ত হওয়ার 26 দিন পর অভিষেক যখন রাস্তায় বেরোলো, বাংলার মানুষ কিন্তু আজকে দেখছে যে কি হতে পারে যদি প্যারাশুটে করে সে নেমে রাজনীতি করা হয় আর এসি গাড়িতে চড়া হয়, আর যদি ত্রিস্তরীয় নিরাপত্তা নেওয়া হয়, মানুষকে ডমিনেট করা হলে তার পরিণতি দেখতে পাচ্ছেন। আমরা আইনকে মানুষ হাতে নিক আমরা কখনো চাই না, আমরা এর অবশ্যই বিরোধিতা করি। আমরা চাই যে আইনের পথে কোনো অপরাধী যদি কেউ থেকে থাকে তার শাস্তি হোক। অবশ্যই এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং সেই সঙ্গে আপনাদেরকে এটাও বলে রাখি যে আজকে সন্ধ্যেবেলায় 7টার সময় আমি থাকছি হাল্লা বলে। আজকের হাল্লা বল অনুষ্ঠানে অবশ্যই বিস্তারিত আলোচনা হবে। আমি জানি না যে তৃণমূল কংগ্রেস সাহস দেখাবে কিনা তাদের প্রতিনিধি পাঠানোর জন্য, তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠাতে তৃণমূল সাহস দেখাবে কিনা। যদি সেই মেরুদণ্ড থাকে দেখাবে, মেরুদণ্ডহীন হলে আমরা তৃণমূল ছাড়াই আজকে প্রোগ্রাম করব, ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরব। একদমই তাই দেবাশিস, আজকে টি ব্রেকের সময় একেবারেই শেষ। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমার সহকর্মী দেবাশিস চক্রবর্তী। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ক্যালকাটা নিউজে।